বিদায় নেওয়ার ভয়, সোজা কথায়। ওরা ভাবতে পারছে না যে হঠাৎ করে বিদায় নিতে হবে। প্রস্তুতি ছাড়া বিদায় নিতে সবাই ভয় পায়। পশ্চিমবঙ্গে ডেফিনেটলি যে সমস্ত এক্সিট পোল দেখবেন সমস্ত মিলিয়ে নেবেন 200-র উপরে পেয়ে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করবে। তৃণমূল না পরীক্ষাটা বুঝতেই পারেনি। ওরা ভেবেছিল যে কোশ্চেন অ্যান্সার টাইপ আসবে, এমসিকিউ এসে গেছে। প্রত্যেকটা অটোতে তৃণমূলের পতাকা লাগানো ম্যান্ডেটরি ছিল। সব অটো খুলে ফেলেছে তৃণমূলের পতাকা, একদম গেরুয়া ঝড়। কোনো এক্সিট পোল মিলবে না, এটা সম্ভব না। আমাকে প্রতিজন এসে, সে গরিব হতে পারে, মেদিনীপুরের দূর থেকে হতে পারে, সে হয়তো লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, স্টিল বলেছে ডাক্তারবাবু আমরা এটা সহ্য করতে পারছি না। এই মুখ্যমন্ত্রী, উনি কি বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন, ওনার চোখ মুখ ফুটে উঠছে যে উনি হেরে গেছেন। বিদায় নেওয়ার ভয়, সোজা কথায়। ওরা ভাবতে পারছে না যে হঠাৎ করে বিদায় নিতে হবে। প্রস্তুতি ছাড়া বিদায় নিতে সবাই ভয় পায়। নাম্বার 2, এটা তো খুব জানা কথা, এখন ইলেকশন কমিশন যা বলবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের লোক চায়, সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে দিতে হবে। যদি রাজ্য সরকারি কর্মচারী চায়, তাহলে রাজ্য সরকারি কর্মচারী নিতে হবে। এটা তো ইলেকশন কমিশন। আমি জানি না কেন কপিল সিব্বলের মতো একজন উকিল, তাকে কত পয়সা খরচ করে আবার আমাদের ট্যাক্সের পয়সা থেকেই, ট্যাক্সের পয়সা থেকেই খরচ করে আমাদের সরকার আবার তার এগেনস্টে মিছিমিছি সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড়টা খেলেন। যেটা রায় হয়েছে, ইভিএম সুরক্ষার দায়িত্ব প্রত্যেক দলেরই, এবং ডেফিনেটলি সিআরপিএফ এবং আমাদের লোকাল পুলিশ। এবং ইভিএম এর খোলার পর কি কি করতে হয় আপনি নিশ্চয়ই জানেন, এটা বলতে হবে না। দুটো বড় পলিটিক্যাল পার্টি, তার মধ্যে বিজেপি একটা ক্লাস নিয়েছে এবং তৃণমূলও নিশ্চয়ই ক্লাস নিয়েছে, কারণ আজকাল এআই দিয়ে বেশ কিছু চেঞ্জ করা যায়। যে একটা দেখা গেল একটা পার্টিকুলার বুথে এতজন ভোট পড়েছে, হয়তো তৃণমূলের ফরে, সেই ছবিটা দিল, তারপর এআই দিয়ে আপলোড করার সময় এআই এর মধ্যে সেটা আবার চেঞ্জ করতে পারে। সেইগুলো যাতে না হয় তার জন্য আমি জানি শিলিগুড়িতে একটা বড় ক্লাস নেওয়া হয়েছে। যারা বিজেপির বুথ থাকবে সেরকম দক্ষিণবঙ্গেও নেওয়া হচ্ছে, এবং তৃণমূলের তরফ থেকেও সেই ক্লাস নেওয়া হয়েছে। সুতরাং পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট বেরোনোর অপেক্ষা। এখন ব্যাপারটা বাকিগুলো ছোটখাটো জিনিস যেগুলো, সেগুলো নিয়েও যাতে কোনো রকম কারোর অভিযোগ না থাকে, সেটার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তবে আমার একটাই আপনার চ্যানেলের মাধ্যমে সবার কাছে আবেদন থাকবে, সমস্ত পলিটিক্যাল পার্টিতে, গত বছর পোস্ট পোল যে ভায়োলেন্স আমরা দেখেছিলাম, যে রক্তপাত হয়েছিল, সেটা যদি এবার বিজেপি জেতে তা যেন না হয়। তৃণমূল আশা করি জিতবে না, কিন্তু যদি জিতে যায় তাহলেও যেন এই পোস্ট পোল ভায়োলেন্স না হয়। আমরা রক্তপাতহীন নির্বাচন দেখেছি, রক্তপাতহীন পোস্ট নির্বাচনটাও দেখতে চাই। তা পরীক্ষক যখন ছাত্রছাত্রীরা পরীক্ষক বা পরীক্ষার নিয়ামকও নিজেদের মতো চুজ করতে চায়, তখন কি বুঝে নিতে হবে পরীক্ষাটা খারাপ হয়েছে? না না, 92% ভোটের টার্ন আউট এসআইআর এর জন্য হয়নি। মানুষের এটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। মানুষ কিচ্ছু বলছে না, মানুষ এখনো স্টিল ভয় পাচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্টকে, যে যদি কোনো রকমে তারা আবার ইলেক্টেড হয় তখন তাহলে তারা প্রতিশোধ নেবে। সেই জন্য কেউ মুখ খুলতে চাইছে না। কিন্তু ভেতরে ভেতরে আমার কাছে যা পেশেন্টরা বলে যান, যা আমি খবর পাচ্ছি, পশ্চিমবঙ্গে ডেফিনেটলি যে সমস্ত এক্সিট পোল দেখবেন সমস্ত মিলিয়ে নেবেন 200-র উপরে পেয়ে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করবে। তৃণমূলের পরীক্ষাটা কি সত্যি খারাপ? তৃণমূল না পরীক্ষাটা বুঝতেই পারেনি। ওরা ভেবেছিল যে কোশ্চেন অ্যান্সার টাইপ আসবে, এমসিকিউ এসে গেছে। ও বোঝার আগেই শেষ হয়ে গেছে। ওরা বুঝতে পারেনি যে এরকম ভাবে কেন্দ্র বাহিনী, ওখানে কোনো পুলিশ থাকবে না, বেঙ্গল পুলিশ। আর আপনি না হাওয়া মোড়কদের দেখলে চিনতে পারবেন।
আজকে এই প্রথম আমি দেখলাম বেঙ্গল পুলিশ একজন তৃণমূল একজন বোধহয় তিনি হয়তো পঞ্চায়েত প্রধান বেশ বসেছিলেন রাস্তার মাঝখানে। প্রথমে দেখলাম একটা আহ, ভালো করে লাঠির বাড়ি দিল পিঠে, তারপর চেয়ার দুটো একদম উপরে সরিয়ে দিল। কার্তিক ব্যানার্জির ক্ষেত্রেও তো আমরা একই জিনিস বলছি, ভাই, এত উঠিয়ে দেওয়া হলো। না না, তাকে কিন্তু রিকোয়েস্ট করেছে যে আপনি থাকতে পারবেন না, কিন্তু ওই কাউন্সিলরকে কিন্তু পিটিয়েছে। সুতরাং তৃণমূলের রাজত্বে তৃণমূল কর্মীদের বলতে হচ্ছে যে আমাদের উপর কোন রকম রেয়াত করছে না পুলিশ। পুলিশ কিন্তু সবচেয়ে আগে বোঝে পালস। পুলিশ বুঝেছে পালস, আর পালস বুঝেছে কারা? যারা পতাকা লাগিয়ে টোটো চালায়। একটা টোটোতেও আপনি পতাকা খুঁজে পাবেন না। আমি আজকে এটা ভাবলাম যে অনেকে আবার বলছে এটা নাকি এরকম নিয়ম। কই, গতবার তো আমি টোটোতে এরকম দেখিনি। আমি তো আজকে মানে এই আস্তে আস্তে আমি দেখছিলাম যে আমি তো যাই আহ, একটু দেখি টোটো। আমি সিথির মোড়ের ছবিটাই প্ল্যাকেট লাগানো হয়েছে, যেটা ফাঁকা নেই। প্রত্যেকটা অটোতে তৃণমূলের পতাকা লাগানো ম্যান্ডেটরি ছিল। সব অটো খুলে ফেলেছে তৃণমূলের পতাকা। পালস মানে ওরা বুঝে গেছে যে পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তনের ফলে আমি শুধু একটাই আমি বলবো, বিজেপি ক্ষমতায় এলে যেন আহ মানে তৃণমূলের মতো আবার না হয়ে যায়, অর্থাৎ তৃণমূলের গুন্ডাগুলো আবার যেন বিজেপিতে আবার গেরুয়া হয়ে না যায়। এটা আমার বিজেপি সর্বোচ্চ নেতার প্রতি আমার অনুরোধ। আগেও ছিল, পোস্ট পোল আমি বলেছি, ওরা আমায় কথা দিয়েছেন, এবং আমি আশা করব যে আমরা বাংলার ভালোর জন্য এগিয়ে যাব। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ নির্ধারণ করবে যে ভোট, সেই ভোটের একাধিক বুথ ফেরত সমীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ্যে এসেছে। অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। পশ্চিমবঙ্গে এবার গেরুয়া ঝড়, চাণক্যের নতুন সমীক্ষায় তেমনই ইঙ্গিত রয়েছে। সমীক্ষায় বলা হচ্ছে যে 192টি আসনে এগিয়ে বিজেপি। আপনার এই দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় কি ধারণা হচ্ছে বিজেপি কত আসন পেতে পারে, যেভাবে ভোটদান হয়েছে? আমি স্পেসিফিক উত্তর নেবো স্যার। হ্যাঁ, দেখুন, 64-65টা আছে, যেটা হচ্ছে মুসলিম অধ্যুষিত, এবং ওরা ভেবেছে এই 64-65টাতে একটাও বিজেপি পাবে না। আমি জানি সেটাও ভুল, ওখান থেকেও 20টা পাবে, আর বাকিগুলোতে ঝড় উঠবে। 200-র উপর মেজরিটি নিয়ে বিজেপি আসবে। গেরুয়া ঝড়। একদম গেরুয়া ঝড়, কোনো এক্সিট পোল মিলবে না। এটা সম্ভব না। আমাকে প্রতিজন এসে, সে গরিব হতে পারে, মেদিনীপুরের দূর থেকে হতে পারে, সে হয়তো লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, স্টিল বলেছে ডাক্তারবাবু আমরা এটা সহ্য করতে পারছি না। আসলে কি সহ্য করতে পারবে বলুন তো? এই 26,000 লোকের চাকরি লুট, এই প্রশাসনের দিক থেকে আমরা এতটা পিছিয়ে পড়া, আমাদের মানে রাজ্য অর্থনীতির দিক থেকে থার্ড, মানে শেষের দিক থেকে, আমাদের বাঙালি বলে বাইরের রাজ্যে বলতে লজ্জা লাগে। প্রত্যেকে আমরা শিক্ষিত, আমরা কেউ আগে ভোট দিতে পারতাম না, আগে ভোট দেওয়া হতো। এমনকি এমনও হয়েছে ব্যালট পেপার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। পুকুরে ঝাঁপ। হ্যাঁ, এবার ব্যাপারটা হয়েছে কি, ওরা বুঝতেও পারেনি, আমি বলছি তৃণমূলের গুন্ডারা, যে এরকম ভাবে মানে ওখানে সিআরপিএফ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ইভেন বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বাইরে। সুতরাং এই জিনিসটাই পুরো পাল্টে দিয়েছে। লোকে নিজের আনন্দে বহুদিন পর, বোধহয় আজকে 50 বছর পর, প্রত্যেক মানুষ নিজের মতো করে ভোট দিতে পেরেছে। স্যার, তাহলে বিজেপির আসন সংখ্যা, টোটাল আসন সংখ্যাটা কত? মোর দ্যান 200, আমি কি বলবো। সারাদিন মুখ্যমন্ত্রীকে দেখা গেল রীতিমতো ছোটাছুটির মেজাজে, এবং তারপরে একাধিক সাংবাদিক সম্মেলন। বারবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বারংবার বলছেন যে আমি যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্স করব ততক্ষণ পর্যন্ত মাটি কামড়ে তোমরা গণনা কেন্দ্রে পড়ে থাকবে। এবং তারপর তিনি বলেন যে 226টা আসনে, 2026-এ 226টা তো পাবোই, যেটা তিনি 2021 সালে বলেছিলেন যে 221টা হবে আশা করেছেন, সেটা তিনি এই বছর কার্যত নিশ্চিত করেছেন যে 2026-এ 226টা তো পাবোই। আবার
একটা প্রসঙ্গ এসেছে মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য যে ৩০০ পেয়ে যেতে পারেন। এটা বলুন তো স্যার কিভাবে সম্ভব? ওইটা তো আমি তুলে আবার ফেসবুকে দিয়ে দিয়েছিলাম। আসলে ব্যাপারটা কি, ওনার বড্ড ধকল হচ্ছে। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, ম্যাডাম আপনি প্লিজ একটু রেস্ট নিন, আপনার শরীর ভেঙে যাচ্ছে। আসলে সবকিছুর দায়িত্ব একজনের উপর কেন? তৃণমূলে কেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট কেন? সবার একটাই কাজ, মাননীয়ার প্রশংসা করা। এই জিনিসটা তো চলতে পারে না। এটা তো গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে তো আমরা কখনো স্বৈরতন্ত্র দেখব না। এটা তো গণতান্ত্রিক দেশে সব মিনিস্টারের ইকুয়াল। আচ্ছা বলুন তো, শুধু স্বাস্থ্যমন্ত্রী তার কতটা বড় কাজ হতে পারে? তাকে প্ল্যান ইমপ্লিমেন্টেশন থেকে আরম্ভ করে সবকিছু। স্বরাষ্ট্রমন্ত্রীর কত বড় কাজ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সেন্সিটিভ জায়গা, যেখানে পূর্ব দিকে বাংলাদেশ, ওদিকে একটা চিকেন নেক, আর বঙ্গোপসাগর যেখানে চায়না সবসময় হানা দিচ্ছে, সেখানে অন্তত বাঙালি একজন একটা জাতীয়তাবাদী সরকার আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনি ১১ তারিখে মিলিয়ে নেবেন। ১১ তারিখে বেরিয়ে যাবো। ১১ বলছি, ৪ তারিখে। যেখানে স্যার প্রতিবার লক্ষণীয় হয় একটি বিষয় যে বিরোধীরা স্ট্রং রুম পাহারা দেয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি এবারে দেখা গেল মুখ্যমন্ত্রী খোদ নিজে গিয়ে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পাহারা দিচ্ছেন স্ট্রং রুম। এটা কিসের ইঙ্গিত? যিনি বলেছিলেন রাত ৮টার পর মেয়েদের বাইরে বেরোনো উচিত না, সেই তিনি রাতভর বাড়ির বাইরে, একদম নিয়তির পরিহাস নয় কি? না আসলে ওনার না, এগুলো আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী হিসেবে, যদিও আমার এসব বলার এখতিয়ার আমার নেই, কিন্তু মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় থাকবেন, উনি অর্ডার দেবেন, আমলারা সেখানে যাবে বা তার একদম একান্ত পরিচিত গিয়ে ওখানটায় পাহারা দেবে। উনি নিজে একা গিয়ে কি করবেন? যা হওয়ার তা তো হয়ে গেছে। আর অন্ততপক্ষে বিজেপির আইটি সেল যথেষ্ট শক্তিশালী। দুম করে এআই দিয়ে গণনা গণনা কেন্দ্রে তো ফার্স্টে একটা গণনা হয় যে এ কেন্দ্রে এতজন এতজন বিজেপি, এতজন তৃণমূল। তারপর সেই ফটোটা দেওয়া হয়, সবাই ফটো তোলে, সেটা আপলোড করে। সেই জায়গাটা এআই দিয়ে যাতে যে করছেন এআই দিয়ে যাতে না করতে পারেন, সেটাই একদম 100% শিওর হতে হবে। এবং উনি বোধহয় বুঝতে পেরেছেন, উনি তো খুব ভালো পলিটিশিয়ান। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ান কিন্তু খুব কম আছেন, যিনি বিরোধী নেত্রী হিসাবে এত ভালো পলিটিক্স করেছেন যে আমাদের সিঙ্গুরের কারখানাটা অবধি তুলে দিয়ে গুজরাটে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তার বিনিময়ে উনি ১৫ বছর মুখ্যমন্ত্রিত্ব করতে পারলেন। সুতরাং এই মুখ্যমন্ত্রী, উনি কি বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন, ওনার চোখ মুখ ফুটে উঠছে যে উনি হেরে গেছেন। কুণাল ঘোষ এবং শশী পাজা, আর দুজনেই শাসক দলের একদম খুব গুরুত্বপূর্ণ দুটি পজিশনে থাকা মানুষ। তাদেরকে যখন ক্ষুদিরাম অনুশীলন সমিতির বাইরে বসতে দেখা গেল, ধর্ণা দিতে দেখা গেল, রাজ্যের মানুষ একটা কথা বলেছিলেন যে যাদের জন্য দিনের পর দিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীরা অনেস্ট, যারা অনেস্টির পরিচয় দিয়েছেন দীর্ঘদিন, আহ বারংবার আহ্বান করেছেন, কোনো সাড়া মেলেনি। আর শাসক দলের মাথাদেরকেই ধর্ণায় বসতে হচ্ছে। পোয়েটিক জাস্টিস কি কোথাও? নিঃসন্দেহে। এটা কিন্তু আমি আমার ফেসবুকেও পোস্ট করেছি যে মানে যাদের জন্য এত লোককে বসতে হয়েছে তারা এখন ধর্নায় বসে আছে। বিধাতার এরকমই, মানে সবসময় একরকম সময় যায় না, এটা সবাইকে বুঝতে হবে। ভালো সময় কিছু সময় আসবে, খারাপ সময় কিছু সময় আসবে। ভালো খারাপ যাই হোক না কেন, ইতিহাস মনে রাখবে তাকেই যে ওভারঅল ভালো করেছে। ইতিহাস কখনোই মনে রাখবে না যে আমি ৫২ কোটি টাকা পেলাম একজন মিনিস্টারের বান্ধবীর খাটের তলা থেকে। সেটা ইতিহাস কিভাবে নেবে আমি জানি না। কিন্তু আমরা বাংলার মানুষ খুব লজ্জিত ২০১১ সালের পরিবর্তনের জন্য। আমরা মুখিয়ে আছি ২০২৬ সালের ৪ তারিখে যেন অন্তত পক্ষে বিজেপি ২০০-র কাছাকাছি এবং ২০০-র উপরে পেয়ে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গড়ে এবং ভালো কাজ করে।
পার্থ চট্টোপাধ্যায়, যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা এলো, একটা সময় দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, মুখ্য সচিব ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় এখন বলছেন তৃণমূলের ভিত নড়ে গেছে। কি বলবেন, কি পালসটা বুঝতে? আমি বুঝতে পারছি না, সবাই পালসটা বুঝতে পারছে। অটোওয়ালারা যদি বুঝতে পারে তারা ঝান্ডা খুলে রেখে দেয়, যদি পুলিশ বুঝতে পারে তৃণমূল কাউন্সিলরকে পেটায়, তাহলে তো পার্থ চ্যাটার্জি বুঝেই গেছেন যে উনি হারবেন। চোখ মুখ ওদের সবারই এক। শুধু এই 1.5 দিন যাতে বাকিরা না ভেঙে পড়ে, কারণ তৃণমূল হারলে কিন্তু দলটা শেষ হয়ে যাবে, এটা আমি বলে দিতে পারি। যদি কোনো রকমে তৃণমূল জিতে যায় তাহলে দলটা হয়তো বাঁচবে। তৃণমূল হারলে কিন্তু তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু বিজেপির অস্তিত্ব থাকবে কেন? বিজেপি আরএসএস আছে। সিপিএম, যদিও আমি বলছি গতবার 4.3% ভোট পেয়েছিল, এবার 2.5% পেলে আমি খুব আশ্চর্য হব। সেই সিপিএম এরও কিন্তু অস্তিত্ব থাকবে, কারণ তারা একটা ক্যাডার বেস দল। তৃণমূলের তো আদর্শ বলে কিছু ছিল না। তৃণমূল তো অ্যান্টি সিপিএম করে বড় হয়েছে। সুতরাং এটা তো পার্থ চ্যাটার্জি নিজে বুঝতে পারছেন এবং বলতে পারছেন, লোকেরা ভয়ে বলতে পারছে না। যদি উল্টে যায়, ওরে বাবা পেটাবে আমাকে। পার্থ চট্টোপাধ্যায়ের কোনো ভয় নেই বলছে, আর কিছু হারানো নেই। আর কি হারাবে? এটা মানুষের জীবনে যদি সবই হারিয়ে তো ফেললো। বান্ধবী সম্পত্তি সব হারিয়ে গেল। স্ত্রী মারা গেছেন, নিজের এত রোগ, এত মোটা সোটা, আনফিট। বান্ধবীও হারিয়ে গেল স্যার। হ্যাঁ, সে না হয় আরেকটু জুটিয়ে নেবে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি এ প্রসঙ্গে আসবো একটা হ্যাঁ, বিষয় নিয়ে। সেটা হচ্ছে সমাজ মাধ্যমে একটি লেখা খুব ঘুরছে, ব্যালট পেপার গিলে খাবার যাদের ছিল ধাত, ভোট বাক্স পাহারা দিতে তারাই যাচ্ছে রাত। কি বল? এটাই হওয়ার কথা ছিল, এটাই হবে। চিরকাল কেউ দুর্নীতি করে পার পেতে পারে না। চিরকাল কেউ ভুলকে সত্যি 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 বলে। আপনি যে কোনো একটা কাউন্সিলরের 10 বছর আগের প্রপার্টি আর এখন প্রপার্টি দেখুন তো। কতজন কজন কাউন্সিলর ট্যাক্স জমা দেয়, আর এক একজনকে না চিনতেই পারবেন। মানে আমায় সেদিন না বাইরের অনেক পেশেন্ট পার্টি ছিল, আমি বললো উনি তৃণমূলের হন না? আমি কি করে বুঝলেন? বেশ মোটা, গলায় বিরাট মোটা চেন। আমি আগেও বলেছি গরু বাঁধা যায় এরকম চেন, 5টা আঙুলে 10টা আংটি থাকবে, মোটা মোটা সোনার গয়না থাকবে। এটা হচ্ছে প্রমোটার এবং তৃণমূল যারা কর্মী তাদের লক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে ইভিএম লুটের চেষ্টা হলে 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেবো, জীবন বাজি রেখে লড়বো। কি বলবেন? না না, ইভিএম লুটটুট হবে না, সেন্ট্রাল বাহিনী আছে। ওটা বলতে হয়, উনি বলেছেন। যেমন উনি বলেছিলেন যে ওয়াকফ হতে দেবেন না, এসআইআর হতে দেবেন না, এগুলো এরকম বলতে হয় বলতে হয়। বলছেন 10,000 ছেলে দাঁড় করিয়ে দেবো। সেটা ওনার পক্ষে অসম্ভব না, ছেলে দাঁড় করাবে, কিন্তু ছেলেরা থাকবে অনেক দূরে, মাঝখানে সিআরপিএফ থাকবে, বন্দুক দেখলে আসবে নাকি ইনসাসের সামনে? ওদের যত কিছু তো আমাদের এই কনস্টেবলের উপর, তার বেশি তো কিছু না। কেন্দ্রীয় বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সিআরপিএফ এর কতগুলো গুন্ডা, একদম কেন্দ্রীয় বাহিনীকে গুন্ডা বলে অভিহিত করছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? এটা খারাপ, কারণ আমি মনে করি আমি যাদের সাথে মিশেছি তারা আমাদের দেশকে রক্ষা করে বিভিন্ন জায়গায়, এবং তাদের এক একজনের চেহারা যা স্টাউট, মানে তারা প্রত্যেকে আমার মতো 6 ফুট হাইট, ওয়েল ট্রেন্ড, এবং তাদের না তাদের এইরকম ব্যাপারটা নেই, খুব ডিসিপ্লিনড। আমাদের মিলিটারি ভীষণ ডিসিপ্লিন, কোনো পলিটিক্যাল ইনক্লাইনেশন তাদের নেই। এটা আমি সবচেয়ে ভালো বুঝলাম কোথায় জানেন? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা পুরোটা সেনাবাহিনীর হাতে, এবং সেনাবাহিনী, আপনি জানেন না, একটা ফটো তুলছিলাম, জাস্ট সাথে সাথে এসে সেই ফটোটা ডিলিট করে দিল, যে এখানে আপনি তুলতে পারবেন না। খুব ভদ্রভাবে বললো, আপনি ফটোটা বার করুন, এটা প্লিজ ডিলিট করে দিন। সুতরাং এই ডিসিপ্লিন সেনাবাহিনীকে ইনডিসিপ্লিন করার কেউ পারবে না, কেউ পারবে না। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গুন্ডা বলছেন, কি বলবেন? এটা উনি ভুল বলছেন। এটা ওনার সবার সমক্ষে সবাইকে অপমান করা ওনার একটা সব সময় পরিকল্পনা থাকে।
সেটা আগেই বোধহয় ছিল, মানে এখন না মানে পুরোপুরি বেরিয়ে আসছে। তবে আমি মনে করি যে গুন্ডা বলাটা হয়তো তখন রাগের মাথায় বেরিয়েছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে উনি বুঝতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করা বাংলাদেশ বা চায়না বা পাকিস্তানের হাত থেকে সবচেয়ে বড় খবর কি জানেন? গতকাল বাংলাদেশের পার্লামেন্টে এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি জিততে পারে। ওদের মাথার মানে ওদের ঘুম ছুটে গেছে বাংলাদেশের লোকেদের। তো আগামী দুদিন খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি কর্মীদের গণনাতে তৃণমূলের খেলা আটকাতে কি পরামর্শ দেবেন? আমার চেয়ে অনেক ভালো পরামর্শ বিজেপির আইটি সেল দেবে। আমার শুধু একটাই বলা, শেষ না হারা অবধি হারা না। নাম্বার টু, এআই দিয়ে যিনি আপলোড করছেন সেটা যেন না চেঞ্জ হয়, সেটা করার জন্য যথেষ্ট মানসিক এবং সাংগঠনিক ক্ষমতা বিজেপির আছে এবং তৃণমূলেরও আছে, তারা সেটাই পরামর্শ দিচ্ছে। এখনো অবধি যেভাবে ভোট হলো এর কৃতিত্ব কাদের দিতে চান? জনগণের। 2011 সালে কে জিতেছিল? মমতা ব্যানার্জি? মোটেও না, জনগণ জিতেছিল। জনগণ চেয়েছিল সিপিএম চলে যাক, কারণ সিপিএম এর লাস্ট 2 বছরের অত্যাচার তারা সহ্য করতে পারছিল না। এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। যদি বিজেপি জেতে, জনগণ জিতেছে। যদি মমতা ব্যানার্জি জেতে, জনগণ জিতেছে। এই জনগণের রায় হচ্ছে পরিবর্তন, এবার প্রত্যাবর্তন নয়। ভবানীপুর এই নির্বাচনের ভরকেন্দ্র ছিল ভবানীপুর। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। ভবানীপুরে কি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চোখ দেখে আপনার রিয়াকশনটা ঠিক? উনি হারবেন ভবানীপুরে, শুভেন্দু জিতবেন। তার কারণ হচ্ছে ভোটার একটু যদি দেখা যায়, ভোটারদের যে অবাঙালি ভোটার ওখানে কত, এবং লাস্ট ইলেকশনে ভবানীপুরে তৃণমূল কত ভোট পেয়েছিল, তারপরে যেরকম ভোটারের টার্ন আউট, প্লাস ইমেজ যেরকম মমতা ব্যানার্জির খারাপ হয়েছে ডিফারেন্ট ইস্যুতে, শুধু ভাতা দিয়ে, ধরুন ডিএটা আগে দিলে কি ক্ষতি হতো, এমন একটা সময় ডিক্লেয়ার করলেন যখন ডিএটা দেওয়া গেল না। আজকে আরজি করের মামলাটারও তো একই দশা। সুতরাং আমার মনে হয় আমাদের যারা প্রতিনিধিরা আছেন, জনপ্রতিনিধিরা, তারা এইবারে প্রথম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পেরেছেন। নয়তো 92% টার্ন আউট কলকাতায়, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। 60 to 67%, বাকিরা তো ফ্ল্যাটে ঢুকে বসে থাকে। এবার কিন্তু বেরিয়ে এসেছে এবং সবার মুখে একটা কনফিডেন্স আমি দেখেছি, এবার চেঞ্জ করব। মিলিয়ে নেবেন কাল বাদে পরশু। বামেরা কি শূন্যের ঘেরও কাটাতে পারবে বলে আপনার ধারণা? বোধহয় পারবে না, বোধহয় এবারও পারবে না। আসলে কি, বামেদের একটু নিজেদের নিয়ে চিন্তা করতে হবে, একটু ফাস্ট হতে হবে। এতগুলো ইস্যু থাকতে বামেরা কেন একটা সেরকম ভাবে ইস্যু ভিত্তিক, মানে এখানে যদি বিরোধী নেত্রী মমতা থাকতো তো পশ্চিমবঙ্গ জ্বলতো। তাহলে বিরোধিতা তো করতে হবে। ও তো ফেসবুকে বিপ্লব করে তো করা যায় না। ফেসবুকে আমরা ডাক্তাররা করতে পারি, আমার পক্ষে অত হাঁটা অত বলা এটা সম্ভব না। একদমই। আমি বলবো, স্যার, একদিকে সোমবার নির্বাচনের ফলাফল, আহ, গোটা রাজ্যের মানুষের পালস আপনি বলছেন তারা পরিবর্তন চায়, অর্থাৎ গেরুয়া ঝড় এই মুহূর্তে যারা মূল আহ বিরোধী দল, গেরুয়া ঝড় চাইছে রাজ্যবাসী। অবশ্য আবহাওয়া দপ্তর থেকেও কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সোমবার দিন। কি ধারণা, এই সতর্কতা মানে এই সতর্ক বার্তার মধ্যেই কি কমলা ফুল ফুটবে পশ্চিমবঙ্গে? দেখুন, এই সময় বৃষ্টি ঝড় হওয়াটা অস্বাভাবিক না, দুটো একসাথে না মেলানোই ভালো। তবে এটা বলতে পারি, গেরুয়া ঝড় আসছে, আসবে, সে বৃষ্টি হোক রোদ হোক, তার সাথে কোনো সম্পর্ক নেই। এই প্রশ্ন আপনার কাছে, একাধিক সাক্ষাৎকার নিয়েছি, একাধিক ইন্টারভিউজ হয়েছে এতদিন ধরে, শাসক দলের বিভিন্ন বিষয়ে আপনি পর্যালোচনা করেছেন, বিভিন্ন খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। স্যার, এই প্রশ্নটা না করলেই নয় যে সব শেষে এই 15 বছরের তৃণমূল শাসনকে কিভাবে বর্ণনা করবেন? যদি শাসনটা বর্ণনা করা যায়, প্রথম 5 বছর মানুষ কিন্তু প্রথম 3-4 মাস ইউফোরিক ছিল। ইনফ্যাক্ট যেদিন মমতা ব্যানার্জি আসে,
আমাদের একটা নামকরা বেসরকারি হসপিটালে অ্যাকচুয়ালি রীতিমতো উল্লাস করে খাওয়া দাওয়া হয়েছিল যে সিপিএম গেছে। তারপর ওনার কিছু কার্যকলাপ খটকা লাগছিল, যেমন ডক্টর গড়াইকে সরিয়ে দেওয়া। ঠিক আছে, মানলাম প্রথম দিকে না হয়। প্রথম টেনিওরটা কিন্তু খুব একটা খারাপ কাটাননি উনি, মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু মুশকিলটা হলো যে লোকেরা তাকে ঘিরে ছিল এবং স্তাবকতা, অন্ধ স্তাবকতায় উনি বিশ্বাস করেন। উনি তাদেরই বিশ্বাস করেন যিনি তাকে ভালো বলছেন। তিনি খারাপ করছেন, ভালো বলছেন, তাকে উনি কিন্তু মন্ত্রিত্বে রেখে দেন। কিন্তু যেই একটু যদি উল্টোপাল্টা কথা বলে, আচ্ছা আমি যদি আজকে মন্ত্রী থাকি, আমার এগেনস্টে যদি খারাপ কেউ বলে, কেন খারাপ বলছে আমি কি দেখবো না? আমি কেন পশ্চিমবঙ্গে এত আমাদের মানে যেগুলো কোনো কাজের নয় সেই টাকায় কেন এত খরচ হচ্ছে, ট্যাক্সের টাকায়? এগুলো কি আমরা একবারও ভাববো না? যারা বলছে তাদের একটু বোঝা উচিত ছিল। 2021টা না বোঝা গেলেনি। কারণ শীতলকুচির ব্যাপারে ওই যে মারা গেছে তার একটা কিন্তু সিম্প্যাথেটিক একটা ভোট টার্ন হয়েছিল। প্লাস ওই সময়টা আমরা নিজেরাও কিন্তু, আমি নিজেও জানি না, কারণ তখন কোভিড নিয়ে আমি পুরোপুরি ব্যস্ত ছিলাম। কিন্তু পরিবর্তন যে আসছে সেটা কিসে বুঝতে পারলাম জানেন? 2024-এ এত তো বড় বড় র্যালি করলো বামফ্রন্ট, তাতে কি করতে পারলো? দুজন প্রার্থী শুধুমাত্র জামানত জব্দ থেকে বাঁচাতে পারলেন। যেখানে সৌগত রায়, মানে মার্জিনালি যদি এখানে সুজন চক্রবর্তী না দাঁড়াতেন, সৌগত রায় হেরে যেতেন। এমন একজন বিজেপি প্রার্থীর কাছে তার নামও কিন্তু বেশি লোক শোনেনি। সুতরাং তখনই কিন্তু বোঝা উচিত ছিল যে মানুষ কিন্তু গেরুয়া ঝড়ের পক্ষে, মাঝখান থেকে সিপিএম ভোট কেটে নিচ্ছে। এবার সিপিএম এর এগেনস্টে বহু ব্যাপারের মধ্যে একটা হয়ে গেছে জুনিয়র ডক্টরস ফেডারেশন। এরা এত অন্ধভাবে সিপিএম ভক্ত এবং তারা এত বাজেভাবে অভয়ের মাকে গালি দিয়েছে, সেটা কিন্তু সাধারণ মারা মেনে নেয়নি। আমাকে কালকে একজন এসে বললো, আমি বললাম কাকে ভোট দিলেন? বললো আমি একজন মা, তাতে আপনি যা বোঝার বুঝে নিন।